আলিফ, জিম, তোমাদের ইয়ে কই? আর কই সব? স্যার গ্রুপে দেওয়া হয়েছে তো স্যার। গ্রুপে কেন জানাইতে হবে? সবই তো তোমার গুগল মিট হোক অথবা আমি সবাই মেনশন দিতেছি। কষ্ট করে ইয়ে করি। হ্যাঁ বলো। সবাই মেনশন দিতেছি স্যার। আমি কিন্তু টাইম দেখেই আমি নোটিফিকেশন দিয়েছি। যাই হোক, আমার মনে হয় বাকিদের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নাই, আমরা শুরু করে দিই। বেশিক্ষণ ক্লাস নেব না। আমি যদিও একটা মিটিং এ ছিলাম, আবার আরেকটা আইকিউএস এর মিটিং এ ডাকছে 11টার দিকে, সুতরাং আমি জাস্ট কিছু গাইডলাইন দিব। আপনার মাইক মিউট করেন। ও হ্যাঁ বুঝছি নুরুজ্জামান, আমি ওই যে আরেকটা সেকশনের সাথে ওই করতেছি, তো দুইটা সেকশন মার্জ করে ক্লাস হচ্ছে। ভুলে গেছিলাম, যেটা বলতেছিলাম যে আমি আসলে ম্যাক্সিমাম হয়তো বা 40 মিনিটে থাকবো, মানে 40 মিনিট আর কি তোমাদেরকে গাইড করব। অনলাইনে আমি জানি না কতজন কনসেন্ট্রেট করে, এটা ডিপেন্ড করে, মানে এটা মেন্টালিটির উপরে অথবা নিজের। এখনকার অনেকেই তো আছে, বিভিন্ন ব্যস্ততা নিয়ে আছে হয়তো বা। আমি চেষ্টা করব যে আমাদের আগে যতটুকু ছিল তারপর থেকে কন্টিনিউ করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, থিওরিটিক্যাল যা হয়েছে এর সাথে আরো কিছু জিনিস হয়তো বা অ্যাড করবো পরে ফিজিক্যাল ক্লাস হইলে। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো হয়তো রিভিশন দিব। তবে আপাতত আজকে যেগুলো দেখাবো এগুলো মানে এগুলো কিছুটা হলে, আমি যেটা বলছিলাম যে কনসেপশনাল জিনিস আছে, আমরা আগে একটু দেখেছি। আমি বই থেকে এই করতে পারছি, যেহেতু আগের দিকে আমাদের থিওরিটিক্যাল জিনিস শেখা হয়ে গেছে। আমরা যদি একটু রিভিউ করে ফেলি, তারপরে রিভিউ করার পরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যাব। তা আমি রিকোয়েস্ট করব, যেটা বলেছিলাম যে একটু আজকে আমার কাছে তো ল্যাপটপের স্টাইলাস নেই, কিন্তু বই আর কি আমি মার্ক করতে পারবো। হ্যাঁ, তো সবার কাছে যদি মানে কলম বা পেন্সিল খাতা ক্যালকুলেটর থাকে ভালো হয়, সাথে বই যদি থাকে আরো ভালো হয়। মানে মোবাইলের স্ক্রিন তো খুবই ছোট, তারপর আমি যা বলবো বা মানে ই করবো দেখাবো, সেটা একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, যারা বিএলসি তে অ্যাক্সেস করছে অলরেডি হয়তো বা, মানে যেহেতু বিএলসি মাঝে মাঝে ঝামেলা করতেছে, বিএলসি তে আমি কিন্তু ইয়ে দিয়ে রাখছি, মানে বিশেষ করে আমাদের প্রেজেন্টেশনের যে পার্ট যেটা আছে স্যার প্রেজেন্টেশনের। ইরোর দেখায় ভিএলসি তে, মানে হ্যাঁ, নোটিফিকেশন। এখন ইদানিং ভালোই সমস্যা করতেছে। তারপরে এর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, কিছু করার নাই। আচ্ছা, কেউ যদি স্ক্রিন না দেখে তাহলে আমি একটু জানাই যে স্যার স্ক্রিন দেখে বুঝতেছি না কিছু, অথবা এখানে সমস্যা হচ্ছে, একটু আমাকে যা বললে আমি আবার একটু ইয়ে করবো। আমরা একটু রিভিউ করি, অল্প একটু, বেশি না। আমরা গতদিনে যেটা দেখছিলাম, গত দিনের আগের দিন তো আমরা যাওয়ার হয়েছে যে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড কিভাবে প্রডিউস হচ্ছে, টু ফেজ এবং থ্রি ফেজ দুটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আমি স্ক্রিন দেখা পাই না স্যার। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, একটু একটু লাইনে থেকে আমি একটু কথা বলে নিই আমার।
আচ্ছা, আবার সরি একটু ইন্টারাপশনের জন্য যেটা বলতেছিলাম যে আমরা মোটামুটি ধরে নাও ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন সবাই যতটুকু দেখা হয়েছে বা জানা হয়েছে ওটুকু জানলেই হবে, কি আছে না আছে। আমরা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড বোথ মানে 2 ফেজ এবং 3 ফেজ আমরা দেখেছি। রোটর কেন ঘুরতেছে সেটা সম্পর্কে আমাদের কিছুটা হলো আইডিয়া হয়ে গেছে, যে ম্যাগনেটিক রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড রোটরের সাথে রিলেটিভ মোশন, তারপরে রাবার ব্যান্ড অ্যাকশন, এগুলোর জন্য আসলে রোটরটা ঘুরতেছে। স্লিপটা কি, দুইটা স্পিডের যে ডিফারেন্স তার সাথে সিনক্রোনাস স্পিডের যে রেশিও, এটাকে আমরা স্লিপ বলতেছি। এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা এগুলো খুবই ইজি, আমি যেটা বলেছিলাম এগুলো খুবই ইজি, এখানে তেমন কোনো মাথা খাটানোর প্রয়োজন না। ঐকিক নিয়ম টাইপের অঙ্ক এখানে আছে, দুই তিনটা যে সূত্র আছে সূত্র কাটে অ্যাপ্লাই করলে হয়ে গেল 3.34.5 পর্যন্ত যে কয়টা আছে। আমরা এরপরে গতদিনে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস শিখেছিলাম বা দেখেছিলাম। একটা হলো যে টর্ক, মানে টর্কটা দুই রকমের, একটা স্টার্টিং টর্ক, একটা হলো রানিং টর্ক। তাহলে রানিং এ গেলেই তখন কিন্তু স্লিপ এসটা চলে আসে, আর এস এর সাথে বাকি যে দুইটা জিনিস, এস এর সাথে আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু সম্পর্ক আছে, যে রানিং অবস্থায় যে রোটরের ফ্রিকোয়েন্সি, কারেন্টের ফ্রিকোয়েন্সি, ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, সেটা আমরা যদি বলি যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি বা সোর্সের ফ্রিকোয়েন্সির সাথে এস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? তো সেই ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজ আর রিঅ্যাকটেন্স এগুলো সম্পর্ক আছে। তো এই জন্য স্টার্টিং এর যে টর্ক হয় তার সাথে রানিং এর টর্ক ডিফারেন্ট, কিন্তু আমরা বলতে পারি যে রানিং এর টর্ক থেকে স্টার্টিং এর টর্ক পাবো যদি এস ইজিক্যাল টু 1। আমরা স্টার্টিং এর টর্কটার ইকুয়েশন যদি দেখি যে এটা এরকম, যে আমি একটু এটা হলো আমাদের স্টার্টিং এর টর্ক, যে 3/2 পাই ns ইনটু, এই জায়গাতে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা পাওয়ারের যে ইকুয়েশন সেখান থেকে আসলে এটা আসছে। এই ইকুয়েশনটা বেসিক্যালি আসছে ওই যে i2 আর cos phi2 এর মান বসাই দিই, তাহলে ই স্কয়ার আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখার মতো আছে, সেটা হলো আমরা কি যেন বলি, মানে ভি আই, ওই ব্যাপারটা যদি একটু মাথায় থাকে, অথবা ভি স্কোয়ার ভাগ আর, আমরা যখন পাওয়ারের ইকুয়েশন যেটা লিখি, পাওয়ারের ইকুয়েশন যখন লিখি, এমনিতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিমে তোমরা হয়তো বা পড়ছো, যে তখন আমরা কিন্তু ভি স্কোয়ার ভাগ, বা আমরা সিমুলেশন অঙ্ক তখন যখন করছি তখন দেখছি ভি স্কোয়ার ভাগ আর, এখানে আর না দিয়ে জেড দিচ্ছি, কারণ এখানে এক্স এর ব্যাপারটা আছে। তো উপরটা কিন্তু ভি স্কোয়ার আর নিচেরটা হলো কিন্তু জেড, নিচেরটা হলো জেড, তাহলে ভি স্কোয়ার আর বাই জে, এখানে জেড, আর এই জায়গাতে যেটা আছে বা জেড স্কোয়ার, এখানে আর টু। এই জিনিসটা একটু মাথায় রাখলেই হয়ে গেল। তার সাথে আমরা যখন স্টার্টিং টর্কের সাথে রানিং টর্কটা যখন মিলাবো, যে নর্মাল টি যখন লিখবো, নর্মাল টি ইকুয়েশনটা অন্যরকম, তাই না? এখানে এস এর ব্যাপার একটা আছে, এস এখানে রানিং টর্ক যখন নিয়ে আসবো, যে এইটাই আমরা এইটাই যদি বলি যে 3, এইটা আর আমাদের ওইটা ছিল হলো এখানে জেড আর স্কোয়ার দিছে, বা আমরা এইভাবে লিখতে পারি। তার মানে এখানে একটা এস আসছে, আর জেড যেটা আছে এইটার এক্স এর সাথে একটা এস আসছে, এই দুইটা শুধু ডিফারেন্স আছে, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। দুইটার ক্ষেত্রে আমরা যদি এস এর মান 1 বসায় দিই, তাহলে কিন্তু আমরা স্টার্টিং টর্কটা পেয়ে যাব। মানে স্টার্টিং টর্ক বলতে এখানে এটা যেটা আছে এটা কিন্তু স্টার্টিং টর্ক এই ইকুয়েশন, তার সাথে এটা ডিফারেন্স হলো শুধুমাত্র এস দিয়ে। আমরা এবার আসি একটু ছোট ছোট যে অঙ্ক যেগুলো আছে, এই অঙ্কগুলো প্রথমে আসি স্টার্টিং টর্কের ইকুয়েশন। এখানে স্টার্টিং টর্কের ইকুয়েশনে আমাদের স্টার্টিং টর্কের ইকুয়েশনে আমরা প্রথমে যদি 34.6, 34.6, 34.7, 34.8, 34.9 এই অঙ্কগুলো আমি একটু করতে বলবো, বা আমি নিজে একটু বলতেছি একটা একটা করে। আমরা প্রথমেই আসি হলো, ধরে নাও যে 34.6, এখানে কি কি আছে এটাকে বুঝে নিই। আমরা কিন্তু এখন পর্যন্ত শুধু স্টার্টিং টর্কের ব্যাপারটা জানি, আর কিছু না। মানে এই পর্যন্ত দেখো স্টার্টিং টর্কের ইকুয়েশন দেওয়া এইভাবে আছে। এটা হলো যে ম্যাক্সিমাম কন্ডিশন ফর ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক, এইখান থেকে এই জিনিসটা আসছে। যাই হোক, আমরা আসি এখানে আসি 34.6 এ আসি। আমার মানে দেখা যাচ্ছে স্ক্রিনটা, তাই না? যে এখানে 3 ফেজ কিন্তু 6 না,
3 ফেজ ইন্ডাকশন মোটর, মানে ফেজ লিখতে 5 লিখতে গিয়ে 6 হয়ে গিয়েছে। এই 3 ফেজ ইন্ডাকশন মোটর হ্যাভিং এ স্টার কানেক্টেড রোটর, মানে রোটরটা কি ওয়াই কানেক্টেড, has an induced EMF of 80 volts between slip rings at standstill. তার মানে এটা কিন্তু 3 ফেজ। আমাদের কিন্তু আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি, একটু মাথায় রাখতে হবে, আমরা যা কিছু বলি এটা কিন্তু পার ফেজ বলি। হ্যাঁ, তাহলে আমাদের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এগুলো পার ফেজ হিসেব করতে হবে। তা এটা বলছে 80 volts between slip rings at standstill on open circuit. Standstill বলতে আমরা বুঝি S is equal to 1, তার মানে স্টার্টিং কন্ডিশন। হ্যাঁ, স্ট্যান্ডস্টিল আর রানিং, অথবা স্টার্টিং অথবা রানিং এরকম বলতে হবে। স্ট্যান্ডস্টিল বলতে এখানে S is equal মানে স্টার্টিং অবস্থা, সোজা কথা, মানে এখানে S এর কোনো কিছু নাই আপাতত। The rotor has a resistance and reactance, তার মানে R2 আর X2। রোটরের কথা যখন বলতে সেকেন্ডারি, রোটর বলছে যখন, তখন সেকেন্ডারি, তার মানে R2 আর X2 এর মান দেওয়া আছে 1 ওহম আর 4 ওহম রেসপেক্টিভলি। ক্যালকুলেটেড কারেন্ট পার ফেজ, এখানে কারেন্ট পার ফেজ এন্ড পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা যেটা cos θ2 বলি, cos θ2 when slip rings are shorted, মানে যখন কোনো স্লিপ রিং সবগুলো যখন শর্ট হয়ে থাকবে, এটা এটা দেখবেন, ওটা দেখবেন, এটা হলো এসপি আপনার হলো ডেট প্রোডাক্টস বিফোর না হয় নাকি এসপি প্রোডাক্টস যারা এই সেট নাই কয়টা আছে, একটা, এগুলো আমরা সব বুঝে আমাদের ব্র্যান্ড বইয়ে করে রাখতেছি। আর হ্যাঁ, না এই সেট আমাদের ডিপার্টমেন্টে কয়টা আছে এটা কি জানাবেন স্যার, হিসাব করে সব জানি। এখন তো বুঝতেছেন, এখন তো বুঝতেছি সব হিসাব এখন তো ক্লিয়ার আইডিয়া আসছে না, আগে তো ছিল না। আচ্ছা, আমরা যে কপি বানাই পরে স্যার আমরা হিসাব, হ্যাঁ, যাই সফট কপি হার্ড কপি দিলে নিতে করে, হার্ড কপিটা অফিসে দেবে আর সফট কপি শেয়ার করে রাখবে। হ্যাঁ, আমাদের কাজেই লাগবে, আমাদের কাজ তো এগুলোই, কোনটা কি হালাতে আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সরি, স্লিপ রিং একটা কেসে যখন স্লিপ রিং শর্ট সার্কিটেড, মানে স্লিপ রিং যখন আমরা কনসিডারেশনে নিয়ে আসবো না, আরেকটা কন্ডিশন হচ্ছে স্লিপ রিং কানেক্টেড টু এ স্টার কানেক্টেড রেজিস্টর, মানে স্লিপ রিং এর মাধ্যম দিয়ে আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি। কেন? কারণ কারেন্টের মানটা কমানোর জন্য, কারেন্ট কমানোর জন্য। এটা আমরা এখানে দেখব, মানে স্লিপ রিং শর্ট মানে এখানে কোনো রেজিস্ট্যান্স অ্যাড করা হচ্ছে না। আর যখন স্লিপ রিং যখন কানেক্টেড হবে ওই যে স্টারের সাথে, ওই স্টার রেজিস্ট্যান্সের রোটরের যে স্টার কানেক্টেড আসে, তখন 3 ওহম পার ফেজ, তাহলে 3 ওহম করে আমাদের পার প্রতি ফেজ হিসাব করতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড। আমরা আসি প্রথমে ভোল্টেজ যেটা আছে, প্রথমে কি করছে, এই ভোল্টেজটাকে, এটা যেহেতু 3 ফেজের ইন্ডাকশন মোটর, এই ভোল্টেজটাকে আগে সিঙ্গেল ফেজ বা পার ফেজে নিয়েছে, ইএমএফ পার ফেজ। তাহলে এরপরে কি করছে, তাহলে আমরা ইম্পেজ যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো ওই ধরে নাও যে পার ফেজই আছে, এখানে বলছে যে রোটর হ্যাজ রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স পার ফেজ বলে দিচ্ছি। তার মানে আমাদের রোটরের ইম্পিডেন্স, মানে এটা Z2 এর মান, এটা Z2 এর মান কত হবে, এটা R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার, তারপরে স্কয়ার রুট, তাহলে Z2 পেয়ে গেলাম। কালিটা একটু ইয়ে করা যাবে কিনা আমি জানি না, আচ্ছা আমরা পরে দেখব না। তাহলে এই ইম্পিডেন্স দিয়ে যদি এই ভোল্টেজকে ভাগ দেই, তার মানে এটা সমান কি হয়েছে, যে আমরা বলতেছি যে E2, এটা কিন্তু E2 ডিভাইডেড বাই Z2 যদি আমরা করি, তাহলে আমরা রোটরের কারেন্ট পার ফেজ, মানে আমরা এটা I2 পাবো। ঠিক আছে, এটা নরমাল জিনিস। E2 বলতে 46.2 কে এটা 4.12 দিয়ে ভাগ দিয়ে এত এম্পিয়ার পাওয়া গেছে। এখন যখন কোনো রেজিস্ট্যান্স বাইরে থেকে অ্যাড করা হয় নাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর কেমন পাবো? পাওয়ার ফ্যাক্টরের জন্য আমাদের যে ট্রায়াঙ্গেল তো আছে, এটা মনে করা যায় R2, এইটা X2 সরি, এটা X2 আর এটা মনে করা Z2, তিনটাই তো আমাদের জানা আছে। তাহলে আমরা এই থিটাটা জানতে চাই, cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ R2 বাই X2। তাহলে R2 এর মান কত আছে 1, আর X ভূমি ভাগ অতিভুজ আর Z2 এর মান আছে হলো 4, এই যে কত 4.12।
সেটা তো আমরা পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেলাম, তাই না? এখানে বলছে যেহেতু পাওয়ার ফ্যাক্টর লো এবং স্টার্টিং টর্ক লস লো। হ্যাঁ, এখন যদি রোটরের এখানে রোটরে যদি 3 ওহম পার ফেজের রেজিস্ট্যান্স একটা রেজিস্টার স্টার কানেক্ট রেজিস্টার দিয়ে স্লিপিং এর মাধ্যমে কানেক্ট করা হয়, তার মানে এই রেজিস্ট্যান্সের মান যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে 3 এর সাথে, ওই যে এই 3 আর ওই 1 যোগ হয়ে 4 হয়ে যাবে, তাহলে ইম্পিডেন্স পেয়ে যাবে কত। সেই ইম্পিডেন্স দিয়ে আমরা এখন তাহলে রোটরের এখানে যে ক্যালকুলেশন করেছিলাম এখানে একই ক্যালকুলেশন, এখন কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর আগে যা ছিল সেই পাওয়ার ফ্যাক্টর অনেক ইমপ্রুভ করছে, তাই না? কারণ R2 ডিভাইড বাই Z2, R2 বেড়ে গেছে, সেই অনুযায়ী তাহলে পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাবে। তাহলে যেহেতু স্টার্টিং টর্ক পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ হয়েছে, ইমপ্রুভ হওয়া মানে আমাদের স্টার্টিং টর্কটাও বেড়ে গেছে, তাই না? সিমিলারলি আমরা 34.7 এ যদি যাই, এটাতে 3 ফেজ 400 ভোল্ট স্টার কানেক্টেড। 3 ফেজ লেখা থাকলে যদি ভোল্টেজ থাকে তাহলে বুঝেই নিব আমরা এটা 3 ফেজের ভোল্টেজ, এটাকে আমরা সিঙ্গেল ফেজে কনভার্ট করে নেব। এখানে আরেকটা জিনিস বলা আছে যে রোটর, এখানে স্টেটর টু রোটরের টার্ন রেশিও 6.5। এটার মানে হলো কি, আমরা যেটা আগে যেরকম কে হিসাব করতাম, কে মানে হলো যেখানে স্টেটরে 1 আর রোটরে কিন্তু 6.5, তার মানে আমরা যখন কে বের করতাম, কে সমান সমান যেটা বের করতাম যে ইনটু বাই n1, তাই না? ইনটু বাই n1 এটা হিসাব করতাম। তাহলে এখানে একই অবস্থা, যেহেতু স্টেটর আগে রোটর পরে, তার মানে এটা কিন্তু 1:6.5, অথবা আমরা যদি n2 হিসাব করি তাহলে n2, সেই হিসেবে 1/6.5 আমরা কে এর মানটা ধরে রাখবো। তাহলে কেটা থাকলো, কেটা আমরা পেয়ে গেলাম। রোটরের টার্নস পার স্টেটরের টার্নস, তাহলে আমরা স্ট্যান্ড স্টিল অবস্থায় রোটরের ইএমএফ, এটা যেহেতু বলা আছে কার ভোল্টেজ দেওয়া আছে সেটা একটু দেখে নিই। এখানে বলছে 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্টার কানেক্টেড রোটর উইথ, তার মানে এই যে ভোল্টেজ যেটা আছে এই ভোল্টেজটা যদি আমরা সেকেন্ডারিতে নিয়ে যাই তাহলে কত পাবো? প্রাইমারিতে যদি 1 পাই, সেকেন্ডারিতে সরি আচ্ছা ওটা কারেন্টের ক্ষেত্রে পরে আসবে। এখানে রোটরের ইএমএফ পার ফেজ যেটা হবে, পার ফেজ আমরা নরমাল অবস্থায় এইটা আমরা এক ফেজ সিঙ্গেল ফেজে নিলাম বা পার ফেজে নিলাম। পার ফেজে নেওয়ার পর যেহেতু আমরা যেটা দেখতেছি এখানে কত হয়, 400/√3 কত হয়, 400/√3 230.94 এটা প্রাইমারিতে আছে। তাহলে এটার অর্থাৎ 6.5 মানে 6.5 ভাগ, এর 1 ভাগ যাচ্ছে হলো সেকেন্ডারিতে, যেটা আমরা কে দিয়ে জানি। তাহলে কে দিয়ে জানি বলতে কে মানে হলো আমরা ইনটু বাই n1 সেখান থেকে হিসাব করতে পারি, যেখানে রোটরের টার্ন পার ফেজ বাই এই অনুযায়ী তাহলে 6.1/6.5 দিয়ে হিসাব করলে আমরা রোটরে পাবো 35.5। তাহলে আমরা এরপরে যদি যাই, আমাদেরকে কি বের করতে হবে? এখানে বের করতে বলেছে যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্স পার ফেজ টু বি ইনসার্টেড। আগে যেরকম রেজিস্ট্যান্স দেওয়া ছিল এখানে বলছে ওই রেজিস্ট্যান্সের মানটা কত হবে টু অবটেন ম্যাক্সিমাম টর্ক। তার মানে আমরা যদি x2 এখানে যেহেতু স্ট্যান্ডার্ড স্টেট রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, আমরা জানি যখন x2 এর মান যখন x2 ইজ ইকুয়াল টু R2 হবে, তাই না? বা এখানে R2 ইজ ইকুয়াল টু x2 আছে, মানে যেহেতু R2 এর মানটা আমরা ইনক্রিজ করব, আমি ভুল লিখছি, আসলে এটা R2/x2 হবে। R2 ইজ ইকুয়াল টু যখন x2 হবে, যেহেতু আমরা R2 কে ওই যে স্ট্রিপিং এর মাধ্যমে ইনক্রিজ করাইতে পারবো, সেই জন্য এটা আমরা R2 ইজ ইকুয়াল টু x2 কনসিডার করব। সরি, এখানে R2 ইজ ইকুয়াল টু যখন x2 হবে, তাহলে R2 এর মান এক্সিস্টিং যে মান আছে, এক্সিস্টিং মান আছে কত 0.05, তার সাথে কত অ্যাড করলে আমরা ম্যাক্সিমাম টর্কটা পাবো। তাহলে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশন হলো এটা, আমরা হিসাব করব যেটা R2 x2 সমান হইতে হবে। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কতটুকু লাগবে, মানে আমরা x2 এর মান যেটা আছে তার থেকে যদি R2 এর মান বাদ দেই তাহলে পেয়ে যাবে 0.2। তাহলে সেই অবস্থায়
আমরা ইম্পিডেন্স কত হবে, যেহেতু দুটোই সমান R2X2 সমান, তাহলে এত রোটরের কারেন্ট কত হবে, আমরা টোটাল যে ভোল্টেজ আছে এই ভোল্টেজকে ওই ইম্পিডেন্স দিয়ে ভাগ দিই, এইখানে যে ইম্পিডেন্সটা পেলাম সেই ইম্পিডেন্সে ভাগ দিয়ে পেয়ে যাবো এত অ্যাম্পিয়ার কারেন্ট। 34.8 যেটা আছে এটা একই অবস্থা, যে 11,000 ভোল্ট, এটা 50 হার্জ ডেল্টা কানেক্টেড, ওয়াই মানে ডেল্টা বলতে ডেল্টা মানে এরকম ত্রিভুজের মতো, ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্টার কানেক্টেড স্লিপ রিং, স্টার কানেক্টেড স্লিপ রিং রোটর উইথ এ ফেজ ট্রান্সফরমেশন। কিন্তু এখানে অনেক কিছু আছে, এখানে 3.8 মানে কি এর মান হলো 1/3.8, কি এর মান 1/3.8, আগেরটা ছিল 6.5। তার মানে এখানে যে ভোল্টেজ আছে এটা স্টেটরের ভোল্টেজ, সেটাকে আমাদের E2 তে কনভার্ট করে নিতে হবে। কিন্তু এখানে মানে আবার হয়েছে কি যে ডেল্টা বাই ওয়াই, ওয়াই আর ডেল্টা আমরা যেটা জানি যে ডেল্টার ক্ষেত্রে কি জানি, যেটা একটু খেয়াল করি আমরা, ডেল্টা যখন হবে তখন এই ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ দুটোই কিন্তু সেম। ডেল্টা যখন আমরা যে স্টেপে কিন্তু ডেল্টা আছে, আমরা এই জায়গায় কিন্তু লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ, এই জন্য কি হয়েছে এখানে √3 দিয়ে ভাগ করা হয় নাই 1100-কে, এটাকে শুধুমাত্র আমরা ফেজ এ কনভার্ট করছি বা রোটরে নিয়ে মানে সরাসরি কনভার্ট হয়ে গেছে। যেহেতু ডেল্টাতে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম এই জন্য শুধুমাত্র ওই ট্রান্সফরমেশন রেশিও যেটা আছে সেটাতে হিসাব করলেই হয়ে গেল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যখনই বলা থাকবে যে ডেল্টা কানেক্টেড ইন্ডাকশন মোটর, আমাদের রোটরে কনসিডার করা প্রয়োজন। আমরা এখানে রোটরের ইম্পিডেন্স পার ফেজ কত পাবো, এখানে দেওয়া আছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স 0.012 আর 0.25, এটাকে স্কোয়ার রুট করলে আমরা ইম্পিডেন্স পেয়ে গেলাম। তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট এখানে যে ভোল্টেজ পেলাম সেই ভোল্টেজকে যেটা ভাগ দিলে পেয়ে যাবো ভোল্টেজের মানটা কত হলো। পাওয়ার ফ্যাক্টর কত হবে, এখানে বলছে যে রোটরের পাওয়ার ফ্যাক্টর at start with slip ring shorted, তার মানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করা হচ্ছে না, তখন কত হবে আমরা এটা জানি যে cos θ 2 R2/Z2, তাই না, R2/Z2 সেখান থেকে এটা পাওয়া গেল। তারপরে কি আছে বলছে যে 3 নম্বরে গিয়ে বলতেছে রোটর কারেন্ট at 4% স্লিপ, তার মানে S এর মান S = 0.04, এটা S এর মান স্লিপ। রোটর কারেন্ট এটা যদি at 0.4% স্লিপ উইথ স্লিপ রিং শর্টেড, রোটর কারেন্ট বের করতে বলছে যে স্লিপ রিং শর্টেড অবস্থায় আমাদের যদি রোটর কারেন্ট বের করতে হয় তাহলে কি হবে, এখানে রানিং অবস্থায় আছে, রানিং অবস্থায় আমরা রিঅ্যাকট্যান্সের মান যেটা আছে সেটা তো আর আগের মতো x ইজ x মানে x এর সমান থাকবে না। আমরা কি জানি যে রানিং অবস্থায় xr এখানে ইকুয়েশন দেওয়া আছে, অবশ্যই ইকুয়েশন সেটা কি xr = sx2। তাহলে এখন xr মানে রিঅ্যাকট্যান্সের মানটা চেঞ্জ হয়ে গেল স্লিপের জন্য, সেই মানটা চেঞ্জ হয়ে গেল, z এর মান চেঞ্জ হয়ে যাবে। এখানে যে z এর মানটা z2 এর মান যেটা ক্যালকুলেশন আমরা করেছিলাম এখানে তো সরাসরি x এর মান দেওয়া আছে, তাহলে এখন তো আর x এর মানটা নাই, তাহলে z এর মানটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। এই xr থেকে যা পাবো সেখান থেকে z এর মানটা বের করলাম, তাহলে z এর মান যেহেতু চেঞ্জ হয়ে গেল, এখন একইভাবে er রানিং অবস্থায় আমরা ইএমএফ যেটা ইনডিউস হয় সেই ইএমএফ চেঞ্জ হয়ে যাবে, তাহলে SE2, তাহলে SE2 আগে যেটা ছিল মনে করো যে কত 289.5 ভোল্ট, এখন কিন্তু সেটা হয়ে গেছে 11.58 ভোল্ট। তাহলে এই 11.58 ভোল্ট কেন, যে এস দিয়ে গুণ দেওয়া হয়েছে SE2। তাহলে এই ভোল্টেজকে আমরা যদি এই ইম্পিডেন্স দিয়ে ভাগ দেই তাহলে পেয়ে যাব যে রানিং অবস্থায় আমাদের কারেন্টের পরিমাণটা কত হবে। তারপরে কি বলছে 4 নম্বরে বলছে যে রোটর পাওয়ার ফ্যাক্টর at 4% স্লিপ উইথ স্লিপ রিং শর্টেড। তাহলে আমরা তো এই অবস্থায় কিন্তু xr z এর মান পেয়ে গেছি, আর xr তো আর নাই, বা সরি r তো আর নাই, r তো ফিক্সড, তো সেখান থেকে আমরা হিসাব করলে পেয়ে যাব এখানে z এর মানটা যেটা আছে, যেটা যে দেখো r এর মান যা আছে তাই তাকে z এর মান দিয়ে ভাগ দিলে পেয়ে যাব পাওয়ার ফ্যাক্টর কত। 5 নম্বরে বলতেছে এখন এক্সটার্নাল যদি এক্সটার্নাল রোটর রেজিস্ট্যান্স পার ফেজ রিকোয়ার্ড কতটুকু লাগবে টু অবটেইন এ স্টার্টিং কারেন্ট অফ 100 অ্যাম্পিয়ার ইন দা স্টেটর সাপ্লাই লাইন। তার মানে আমাদের যদি এখন সাপ্লাই লাইন স্টার্টিং কারেন্ট অফ 100 অ্যাম্পিয়ার ইন স্টেটর সাপ্লাই মানে স্টেটরে কারেন্ট হলো 100 অ্যাম্পিয়ার, তাহলে এখানে ট্রান্সফরমেশন রেশিও কিন্তু দেওয়া আছে 3.8,
তাহলে স্টেটরে যদি 100 এম্পিয়ার হয় সেটা কিন্তু ধরে নাও যে আমরা রোটরে যদি নিয়ে আসি তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক কিন্তু একটা ইনভার্স। ভোল্টেজ এরকম ভাগ দিচ্ছি, কারেন্টে কিন্তু এটা রিভার্স হয়ে যাবে। কে আই টু, আমরা আই টু প্রাইম ইজ ইকুয়াল টু কে আই টু, সেই হিসাবে তার মানে কে ইয়ে দিয়ে মানে গুণ দিতে হবে, গুণ না ভাগ হবে, সরি, আই টু ইজ ইকুয়াল টু আই টু বাই আই, মানে ধরে নাও আই ওয়ান বা আই টু প্রাইম ইজ ইকুয়াল টু কে আই টু, তার মানে এখানে আই টু পাওয়া যাবে ওই কে ইনভার্স করে, তার মানে গুণ দিতে হবে, এখানে ট্রান্সফরমেশন রেশিওতে গুণ দিবে। আমরা যেটা কে ইকুয়েশন যেটা জানি ওটা দিয়ে হিসাব করলে হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে তাহলে 380 এম্পিয়ার, কোথায় 100 এম্পিয়ার কোথায় 380 এম্পিয়ার। আগে যেটা ছিল এখানে রোটরের ফেজ কারেন্ট যেখানে ছিল 1157 এম্পিয়ার, তাই না? তাহলে এখন এই 380 এম্পিয়ার আমরা কখন পাবো? ধরে নাও যে এখানে যা বলছে এইটা, এই অবস্থায় আমাদের আমরা জানি না যে রেজিস্ট্যান্স কত হবে, তাহলে এই অবস্থায় ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে 380 এম্পিয়ার ই2 যেটা আছে স্ট্যান্ড স্টিল, সে ই2 কে আমি যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে Z2 পেয়ে যাব। Z2 যখন পেলাম, আমাদের কিন্তু বলে নাই রিঅ্যাকট্যান্সে কোনো কিছু করতে, তাহলে x2 তে যা আছে, x2 এর মান যেটা দেওয়া আছে 0.25, আমরা Z2 পেয়ে গেলাম। তাহলে Z2 থেকে ওই x2 হিসাব করলে আমরা Z2 স্কয়ার মাইনাস x2 R2 পেয়ে যাব। তাহলে R2 যেটা পেলাম এটা কিন্তু মানে যেটা রোটরের সাথে অলরেডি কানেক্টেড যেটা আছে বা ওইটা উইন্ডিং এর জন্য যা পাওয়া গেছে সেটা ইনক্লুডেড, তার মানে এটার থেকে আমি যদি ওই রোটরের রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব আমাদের স্ক্রিপ্টিং এর মাধ্যমে কতটুকু রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। একেবারে 34.9, এটা আমরা নিজেরাই পারবো, এটাতেও তেমন কোনো নেই, এখানে জাস্ট টর্কটা একটু বের করতে হয় আর কিছু না। যেখানে কি বলছে যে ফাইনালি দেখো যে ফাইন্ড দ্য স্টার্টিং কারেন্ট এন্ড স্টার্টিং টর্ক। তো আমাদের আগের যা ক্যালকুলেশন ছিল ওগুলো সেম অ্যাজ ইউজুয়াল, এখানে একটা প্যাচ লাগাই দিয়েছে এই যে ফ্রিকোয়েন্সির সাথে, বাকি যেগুলো আছে আমাদের এখানে বলছে হলো কি জানো, star connected induction motor has a connected slip ring rotor with a transformation is 3.6, the rotor resistance is 0.1 ohm। আর এই জায়গাতে একটু প্যাচ মারা দিচ্ছে যে লিকেজ রিঅ্যাকট্যান্স এর মানটা, মানে আমরা যেটা এল যেটা বলি, এল এর মানটা দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এল এর মান ইজ ইকুয়াল টু ধরে নাও যে 3 সামথিং দেওয়া আছে। তার মানে আমরা যদি এখান থেকে এক্স এল পেতে চাই বা এক্স পেতে চাই, স্টার্টিং হোক অথবা রানিং হোক, এস ইজ ইকুয়াল টু 2 পাই এফ এল, 2 পাই এর সাথে ফ্রিকোয়েন্সি, তার সাথে এই ইন্ডাকটেন্সের মানটা লাগবে, তো ওই জন্য এখানে এক্স এর মানটা বের করতে হবে। এতে অ্যাজ ইউজুয়াল যেহেতু ট্রান্সফরমেশন রেশিও বলা আছে কত 3.6 স্টেটর বাই রোটর, স্টেটর বাই রোটর, মানে স্টেটরে 3.6 হলে রোটরে তখন 1, 3.6 স্টেটরে হলে রোটরে তখন হবে 1, সেই অনুযায়ী হয়ে গেল 3.6:1। তাহলে আমরা কে এর মান পেয়ে গেছি R2 প্রাইম, এখানে রোটরের রেজিস্ট্যান্স 0.1 ওহম পার ফেজ, x2 এর মানটা যা দেওয়া আছে সেখান থেকে এখানে x2 2.5, সো 2 পাই fl মিলি হেনরি, যেহেতু এটা পাওয়া গেল। এর মান R2 মানে R2 প্রাইম বের করে নিয়েছি 1.3, তারপর x2 এটা তো আগেই ছিল, আগের সাথে x2 প্রাইম কত হবে, এখানে যেরকম R2 প্রাইম ট্রান্সফার করে নেওয়া হয়েছে এখানে একই অবস্থা। আমরা এটা জানি R2 প্রাইম ইজ ইকুয়াল R2 বাই কে স্কয়ার, R2 বাই কে স্কয়ার। যখন আমরা সেকেন্ডারি থেকে এর ইকুইভ্যালেন্ট প্রাইমারিতে নিয়ে আসবো তখন এটা হবে। আমরা R2 প্রাইমও পেয়ে গেছি, x2 প্রাইম পেয়ে গেছি। এরপরে আমাদের কাজ হলো যে ওই যে স্টার্টিং কারেন্ট যেটা পাবো ভি, এটাকে পার ফেজ ভোল্টেজ, পার ফেজ স্টেটরের ভোল্টেজকে যদি আমরা ইম্পিডেন্স দিয়ে ভাগ দিই, এখানে জেড ইজ ইকুয়াল টু এত, তাই না? মানে এটার উপরে কিন্তু রুট3 তো আছে নিশ্চিত, উপরে তো রুট3, এটি কিন্তু উপরে আমার সম্ভবত স্কোয়ার রুট আছে হওয়ার কথা হিসেবে। আই স্টার্টিং কারেন্ট ইজ ইকুয়াল টু, আমরা যদি ইকুয়েশন যেতে যাই আই এস টি বা এমনি যদি কারেন্ট যদি কথা যদি বলি যে কারেন্ট ইজ ইকুয়াল টু, দেখো I2 ইজ ইকুয়াল টু E2 বাই Z2, E2 কিন্তু রোটর ইএমএফ পার ফেজ, মানে E2 না হলে এখানে E1 হতে পারে, E1 হতে পারে, বা স্টার্টিং কারেন্ট যেহেতু চেক করতেছি আমরা, Z2 ইজ ইকুয়াল টু R2 স্কয়ার বা X2 স্কয়ার তারপর স্কয়ার রুট। সুতরাং বইয়ে সবসময় যে ঠিক থাকে তা না,
একটু কারেকশন করে নেওয়া লাগবে। এইটা স্কোয়ার রুট দিয়ে নিবা, হিসাব করলে পেয়ে যাবে এত স্টার্টিং কারেন্ট পেয়ে গেলাম। এখন সিনক্রোনাস স্পিড যেটা আছে 120f/p, এর কিন্তু ইকুয়েশন লিখে নিও যে 120f/p, তার মানে 120 সাথে ফ্রিকোয়েন্সি গুণ করে নাম্বার অফ পোল দিয়ে ভাগ দিলে পেয়ে যাবে কত। এটা কিন্তু এটা আরপিএম এ আছে, এটা আরপিএস এ নেওয়া আছে, কারণ ইকুয়েশনে যেটা দেওয়া আছে স্টার্টিং টর্কের যে ইকুয়েশন যে দেওয়া আছে, এই ইকুয়েশনে আমরা যেটা জানি যে এনএস এর মানটা আমরা আরপিএস এ বলি। এটা আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা, আমি নিজে সম্ভবত বলছি আরপিএম এবং আরপিএস এর কথা। আমরা যখনই স্টার্টিং টর্কের কথা বলি, বা আমি যদি একটু ইয়েতে যাই, আমাদের স্লাইড যেটা আছে, স্লাইডে যদি যাই, এখানে বই অনেক সময় মানে নাও লেখা থাকতে পারে, আমি স্লাইডটা একটু দেখাই দিই, তাহলে হয়তো একটু মানে একটু হলে মনে হবে যে এটাতে স্টার্টিং টর্ক ও এটার কন্ডিশন। সেখানে এই জায়গায় দেখি যেখানে বলা আছে যে একটু খেয়াল করে সবাই, যে এনএস এর মান যেটা আমরা বের করব, যদি আমরা 120f/p হিসাব করি সেটা আরপিএম এ, তাহলে এখানে এনএস এর মান যেটা হবে সেটা কিন্তু আরপিএস, মানে স্টার্টিং টর্ক বা টর্কের ইকুয়েশনে যে এনএসটা ইউজ করব, আনলেস আনটিল এটা যদি মানে উল্লেখ করা না থাকে, স্টেট করা না থাকে, তা না হলে আমাদের ওই আরপিএসেই মানে হিসাব করতে হবে। তো এই জায়গাতে একই অবস্থা, আমরা ইনিশিয়ালি ক্যালকুলেশন করলাম কিন্তু আরপিএম এ, এটা কিন্তু আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। তাহলে মিনিট পার মিনিটে যতগুলো রেভলিউশন হবে, তাহলে পার সেকেন্ডে রেভলিউশন কম হবে, মানে ভাগ করবো না গুণ করবো, এটা যেন কনফিউজ না হয়ে যায় আমরা। তাহলে যেহেতু এইটা আরপিএম এ আছে, রেভলিউশন রেভলিউশন পার মিনিটে আছে, হ্যাঁ মিনিট, তাহলে আমি মিনিটকে কি করবো, মিনিটকে আমি ধরে নাও যে 1 মিনিট আছে, তাহলে রেভলিউশন যা আছে থাকলো, তাহলে এই 1 মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করতে, তাহলে 60-এ নিয়ে যাবো। এটার সাথে আমি যদি 60 দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু এটা সেকেন্ড হয়ে যাবে, তাই না, সেকেন্ড হয়ে যাবে। তাহলে আবার রেভলিউশন যা থাকলো থাকলো, তাকে 60 দিয়ে ভাগ দিলে আমরা আরপিএস এ পেয়ে যাবো। তাহলে এটা যখন পেয়ে গেলাম আমরা, আমরা ইজিলি স্টার্টিং টর্কের যে ইকুয়েশন আছে যে টিএসটি ছিল 3/2 পাই এনএস ইনটু ভি স্কয়ার আর টু প্রাইম, ভি স্কয়ার আর টু প্রাইম, এই ভিটা কিন্তু পার ফেজে ভোল্টেজ, আমরা আগেও দেখেছি ফেজ ভোল্টেজ পার ফেজ, এটা আর টু প্রাইম হোল স্কয়ার প্লাস এক্স টু প্রাইম হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা ক্যালকুলেশন করলে যা পাবো, এই টর্কটা নিউটন মিটারে ক্যালকুলেশন করা হয়। আজকে আপাতত এই পর্যন্তই আমাদের থাকলো। এর সাথে যদিও আমাদের পরের পার্ট আছে, নিজেরা একটু দেখে নিও, আমরা যদি ফিজিক্যাল ক্লাস নাও হয় আগামী বৃহস্পতিবার আমি ক্লাস নেব, মানে অনলাইনে ক্লাস নেব, মানে তোমাদের দুটো সেকশন একসাথেই। এই জায়গাতে কিছু অঙ্ক আছে, এখানে কিন্তু স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম টর্কের সাথে রিলেশন করে ইকুয়েশন বের করা আছে, ওই ইকুয়েশনের বেসিসে। আমি যদি পরেরটাতে যাই, এখানে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম টর্কের সাথে রিলেশন করে অঙ্ক দেওয়া আছে, আমাদের কয়েকটা ইকুয়েশন লাগবে, মানে এই জায়গাতে কোথায় যেন আছে স্টার্টিং টর্ক 1266, আচ্ছা এদিকেও না, আমরা এদিকে বাদ দিয়ে আমরা আরেকটু পরে যদি যাই, এই জায়গাতে আমাদের এইখানে কয়েকটা ইকুয়েশন আমাদের মাথায় রাখতে হবে, যে ফুল লোড টর্ক তার সাথে ম্যাক্সিমাম টর্কের সাথে সম্পর্ক কি, আরেকটা আছে হলো স্টার্টিং টর্কের সাথে ম্যাক্সিমাম টর্কের, এই যে স্টার্টিং টর্কের বাই ম্যাক্সিমাম টর্ক এর সাথে সম্পর্ক কি, এবং এই রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলো ঐকিক নিয়মই, মানে এগুলো একেবারেই সহজ, একেবারেই সহজ। আমি যদি দুইটা ইকুয়েশন মনে রাখি বা মাথায় রাখি তাহলে হয়ে গেল, বা এই ইকুয়েশন আর আগের ইকুয়েশন এটা কিন্তু সেম, এই যে এখানে অপারেটিং টর্ক যেকোনো স্লিপে এই ইকুয়েশন কিন্তু সেম, এস এর মান কিন্তু আমরা 1 কনসিডার করি, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম, হ্যাঁ আসতেছি, হ্যাঁ আসতেছি ওকে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এগুলো কভার করব।
একটু ওয়েট করে আমি স্ন্যাপশটটা বা স্ক্রিনশটটা নিয়ে নেই। তোমরা একটু লাইনে থাকো। স্যার আলহামদুলিল্লাহ আজকে বেশি বুঝি নেই স্যার। আলহামদুলিল্লাহ করতে হবে তো, না করলে কেন বুঝবা? বইটা খুলতে হবে। কারেন্ট নাই, নেট খারাপ। ও কারেন্ট নাই। হচ্ছে রেঞ্জ স্যার। আচ্ছা নিজেরা 2-3 জন মিলে একটা বইসো, সেকশন এ। আচ্ছা আমি একটা সেকশন বিটা নেই, একটু ওয়েট করো, একসাথে ছেড়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে যতটুকু দেখানো হয়েছে নিজেরা একটু সফট কপি হার্ড কপি যাই হোক বিএলসিতে ঢুকে ওই বইটা নামাই নিয়ে একটু দেখে নিও, পরে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। এগুলো অঙ্ক খুবই সহজ, শেষের দিকে যেগুলো আছে একটু একটু অন্যরকম আছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।